আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুরভি দিবা। লিবিয়া জ্বলছে যুদ্ধের আগুনে, সেই আগুনে হাওয়া দিচ্ছে দূরের ও কাছের অনেক দেশ। আর তা করতে গিয়ে উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় ভয়াবহ সামরিক সংঘাত লাগার শঙ্কা দেখা দিয়েছে দুটি দেশের মধ্যে। দেশ দুটি হলো তুরস্ক ও মিশর। এই শঙ্কার বাস্তব ভিত্তি কতটুকু তা নিয়ে আজ আমরা আলোচনা করব। লিবিয়ার গৃহযুদ্ধে দুটি পক্ষ। এর একদিকে আছে জাতিসংঘ স্বীকৃত ত্রিপলি সরকার, অন্যদিকে জঙ্গি নেতা খলিফা হাফতারের বিদ্রোহী বাহিনী। তুরস্ক সমর্থন দিচ্ছে ত্রিপলি সরকারকে আর মিশর গেছে হাফতারের পক্ষে। তুরস্ক অঙ্গীকার করেছে ত্রিপলি সরকারকে আরও অস্ত্র সাহায্য দেয়ার, আর এতে আশঙ্কা দেখা দিয়েছে পাল্টা ব্যবস্থা হিসেবে পূর্ণ সমরশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারে মিশরও। লিবিয়ার জাতিসংঘ স্বীকৃত জাতীয় সরকার বা জিএনএকে তুরস্ক ইতিমধ্যে দিয়েছে অস্ত্রবাহী বেশ কিছু ড্রোন, একদল সামরিক উপদেষ্টা এবং সিরিয়া থেকে পালিয়ে আসা অনেক ভাড়াটে সৈন্য। এদের সাহায্যেই লিবিয়ার পূর্বাঞ্চল ভিত্তিক জেনারেল খলিফা হাফতারের বিদ্রোহী লিবিয়ান ন্যাশনাল আর্মি বা এলএনএর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে ত্রিপলি সরকার। খলিফা হাফতারের বাহিনী দীর্ঘদিন ধরে রাজধানী ত্রিপলি অবরোধ করে রেখেছিল। তুরস্কের সাহায্য নিয়েই 2019 সালের এপ্রিল মাসে শুরু হওয়া এ অবরোধ ভাঙতে সক্ষম হয় সরকারি বাহিনী। শুধু অবরোধ ভেঙেই ক্ষান্ত হয়নি তারা, বিদ্রোহী বাহিনীর ওপর প্রবল বিক্রমে ঝাঁপিয়ে পড়ে এবং তাদের তাড়া করে বহুদূর নিয়ে যায়। বিদ্রোহীদের এমন লজ্জাজনক পরাজয়ে চরম বিব্রত হয় তাদের মদতদাতা সংযুক্ত আরব আমিরাত, মিশর, ফ্রান্স এবং রাশিয়া। লিবিয়ার পূর্বাঞ্চলে নিজেদের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতি যে কোনো মূল্যে বজায় রাখতে বদ্ধপরিকর তুরস্ক। সরকারি বাহিনীর আরও পূর্ব দিকে এগিয়ে যাওয়ায় সহায়তা করতে চায় দেশটি। লিবিয়ার গোটা পূর্বাঞ্চল জঙ্গি নেতা হাফতারের নিয়ন্ত্রণে। সেখান থেকে তাকে পুরোপুরি উৎখাত করা যদি সম্ভব নাও হয়, তার কাছ থেকে অন্তত কৌশলগত গুরুত্বপূর্ণ কিছু এলাকা সরকারি বাহিনী কেড়ে নিক, এটাই চায় তুরস্ক। তুরস্ক যখন লিবিয়াতে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে, তখন মিশরের পার্লামেন্টে লিবিয়ায় সৈন্য পাঠানোর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। অনেক বিশ্লেষক বলছেন দুদেশ মুখোমুখি দাঁড়াচ্ছে। তুরস্ক সমর্থিত ত্রিপলি সরকারি বাহিনীর পরবর্তী আক্রমণের টার্গেট হচ্ছে বিদ্রোহী বাহিনীর দখলে থাকা দেশের বৃহত্তম বিমান ঘাঁটি আল জুফরা এবং কৌশলগত গুরুত্বপূর্ণ নগরী সিরতে। গত মে মাসেই বিদ্রোহী বাহিনীর সাথে যুদ্ধে বিরাট বিজয় লাভ করে সরকারি বাহিনী। সে সময় তারা পশ্চিমাঞ্চলীয় আল ওয়াতিয়া বিমান ঘাঁটি দখল করে নিলে বিদ্রোহীদের রাজধানী অবরোধের অবসান ঘটে। ত্রিপলি সরকারি বাহিনীর পরবর্তী আক্রমণের টার্গেট ঘোষণার অল্প কদিন মাত্র আগে আল জুফরা বিমান ঘাঁটিতে 14টি মিগ-14 ফুলক্র্যাম জঙ্গি জেট ও AC-24 ফ্রেঞ্চ বোমারু বিমানের একটি বহর পাঠায় রাশিয়া। তবে দেখার বিষয় হলো বিমানগুলোতে এর মালিক বা নির্মাতাদের কোনো চিহ্ন নেই। বোঝাই যায় বিদ্রোহীদের এসব বিমান দিতে চায়নি রাশিয়া, কারণ যে কোনো সময় তুরস্কের মদতপুষ্ট সরকারি বাহিনীর হাতে এই বিমান ঘাঁটির পতন ঘটলে বা বিমানগুলো সরকারি বাহিনীর হামলায় ধ্বংস হলেও রাশিয়া সরাসরি এর প্রতিশোধ নিতে চায় না। এদিকে বর্তমান পরিস্থিতিতে ক্রমেই হতাশ হয়ে পড়ছে মিশর। তারা ইঙ্গিত দিয়েছে লিবিয়ার গৃহযুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ার। গত জুন মাসের শেষের দিকে লিবিয়া মিশর সীমান্তে এক সেনা ঘাঁটি পরিদর্শনে যান মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। সেখানে তিনি জেট, জঙ্গি বিমান ও হেলিকপ্টারের মহড়া দেখেন। পরে সৈনিকদের উদ্দেশ্যে ভাষণে তিনি সিরতে নগরী ও আল জুফরা বিমান ঘাঁটিকে মিশরের জন্য রেড লাইন বলে উল্লেখ করেন। সীমান্তের ভেতরে, প্রয়োজনে বাইরেও যে কোনো মিশন পরিচালনার জন্য মিশরকে প্রস্তুত থাকতে বলেন। মিশরের সেনা নিয়ন্ত্রিত পার্লামেন্টেও সেনা পাঠানোর অনুমোদন দিয়ে প্রস্তাব পাশ করা হয়েছে। বিদ্রোহীদের কাছে মাত্র অল্প কিছুদিন আগে
দখলকৃত আল ওয়াতিয়া বিমান ঘাঁটিতে তুরস্ক যখন সবে MIM-23 হক বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র মোতায়েন শুরু করেছে, ঠিক এ সময় গত 4 জুলাই ওই বিমান ঘাঁটিতে হামলা চালায় কিছু অচেনা বিমান। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকর ও সেনাপ্রধান ইয়াসার গুলারের লিবিয়া সফরের দুদিনের মাথায় এ হামলা চালানো হলো। তাদের সফরটি খুব সম্ভব বিদ্রোহী নেতা হাফতার ও তার বিদেশি মদতদাতাদের হতাশ করে থাকতে পারে, কেননা এ সফরের মধ্য দিয়ে লিবিয়ার পশ্চিমাঞ্চল সম্বন্ধে তুরস্কের সামরিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। সামরিক দিক দিয়ে মিশরের অবস্থান যথেষ্ট শক্তিশালী। লিবিয়া পরিস্থিতি নিয়ে বিডিভিউজের সাথে কথা বলছেন তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল টিআরটি ওয়ার্ল্ডের ডেপুটি নিউজ এডিটর মোহাম্মদ ওয়ালিদ বিন সিরাজ, যিনি লিবিয়া পরিস্থিতির উপর দীর্ঘদিন থেকে নজর রেখে আসছিলেন। ওয়ালিদ, লিবিয়া নিয়ন্ত্রণ নিয়ে তুরস্ক মিশর এখন অনেকটা মুখোমুখি। দুদেশের মধ্যে সংঘাতের আশঙ্কা কতটুকু দেখছেন? মিশরের পার্লামেন্ট কিছুদিন আগে মিশরের রাষ্ট্রপতির হাতে একটি ক্ষমতা হস্তান্তর করে। তারা এই বিলটি পাশ করেছে পার্লামেন্ট থেকে। মিশরের রাষ্ট্রপতি আব্দুল ফাত্তাহ আল সিসি যদি তার রাষ্ট্রীয় সুরক্ষার কোনো থ্রেট মনে করে লিবিয়া থেকে আসছে, তাহলে তারা লিবিয়াতে সামরিক অভিযান চালাতে পারবে। এই অনুমতিটা মিশরের সংসদ মিশরের রাষ্ট্রপতিকে দিয়েছেন। এটার পরে স্বাভাবিকভাবেই সবাই চিন্তা করছে যে ওখানে তুরস্ক রয়েছে, মিশরের সাথে তুরস্কের একটা মুখোমুখি সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে কি না। আমি মনে করি যে খুব একটা বেশি সম্ভাবনা নেই আসলে। কারণ হচ্ছে এখানে দুটো রাষ্ট্রেরই ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। মিশরও চাবে না যে তুরস্কের সাথে মুখোমুখি সংঘর্ষে যাক, যদিও রাজনৈতিকভাবে তাদের মধ্যে মতানৈক্য রয়েছে তুরস্ক এবং মিশরের মধ্যে দুটি দেশের ভিতরেই, কিন্তু মিশর কখনোই চাবে না যে তুরস্কের সেনাবাহিনীর সাথে একটা মুখোমুখি সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হোক। তার কারণ হচ্ছে আপনি যদি দেখেন সামরিক যে একটা ভারসাম্য তুরস্কের দিকেই ভারী, প্র্যাকটিক্যালি আমরা চিন্তা করি। কারণ হচ্ছে তুরস্ক খুব রিসেন্টলি সিরিয়াতে, ইরাকে এবং লিবিয়াতে বেশ অভিজ্ঞতার সাথে সফল কিছু অভিযান চালিয়েছে। মিশরের কিন্তু যদি আপনি লক্ষ্য করবেন, সিনাই উপত্যকায় তাদের যে সন্ত্রাসী বিরোধী অভিযান, এটাতে কিন্তু তারা সফল হতে পারেনি। যদিও মিশর ইউরোপের বিভিন্ন দেশ থেকে, ফ্রান্স থেকে, জার্মানি থেকে এবং অন্যান্য দেশ থেকে, আমেরিকা থেকে, রাশিয়া থেকে প্রচুর পরিমাণ অস্ত্র ক্রয় করছে, কিন্তু মিশরের বর্তমান অর্থনৈতিক অবস্থা এবং এমনকি সামরিক অবস্থাও সেটা প্রমাণ করে না যে মিশর এখন তুরস্কের মতো একটি সামরিক শক্তির বিপরীতে তারা সম্মুখ যুদ্ধ, সরাসরি যুদ্ধে অংশ নিতে পারবে। এটা তারা বোঝে। এটা জাস্ট শুধু হচ্ছে এই সিদ্ধান্তটা শুধু হচ্ছে একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। মিশরের রাষ্ট্রপতি এর আগেও বলেছেন যে জুফরা আর সির্ত যে দুটো শহর আছে লিবিয়ার ঠিক মাঝামাঝি, সির্ত হচ্ছে ভূমধ্য সাগরের একেবারেই কিনার ঘেঁষে, আর জুফরাটা হচ্ছে আরেকটু দক্ষিণ দিকে। এই দুটো শহর হচ্ছে তাদের রেড লাইন। কিন্তু এটার পরে 12,000 জিএনএ অর্থাৎ যে জাতিসংঘ সমর্থিত সরকার, তাদের প্রায় 12,000 সৈন্য কিন্তু সির্তেতে এবং জুফরা শহরে যে অবস্থান নিয়েছে, বিশেষ করে সির্তের কাছে। কারণ জাতিসংঘ সমর্থিত জিএনএ সরকার এই শহর দুটোকে তাদের দখলে নিতে চাচ্ছে, কারণ কৌশলগত গুরুত্বের কারণে। এবং এই দুটো শহরের পরেই রয়েছে এই যে ক্রিসেন্ট অফ অয়েল বা এই যে তেল সমৃদ্ধ জায়গাগুলো। এরপরেও কিন্তু মিশরকে আমরা দেখিনি যে তারা কোনো সামরিকভাবে প্রস্তুতি নিতে। লিবিয়ার একবারে সীমান্তবর্তী দেশ মিশর আর অপরদিকে ভূমধ্য সাগরের অন্য পারের দেশ তুরস্ক, কিভাবে সামরিক সক্ষমতায় মিশরকে মোকাবেলা করবে? আধুনিক সমরবিদ্যার সমর কৌশলের একটি অন্যতম অংশ হচ্ছে C4ISR, যেটাকে যদি ব্যাখ্যা করা যায় তাহলে হচ্ছে কমান্ড, কন্ট্রোল, কমিউনিকেশন, কম্পিউটার, ইন্টেলিজেন্স, সার্ভেইলেন্স এন্ড রিকনেসান্স। বা যদি আমরা সোজা বাংলায় বলতে চাই তাহলে বলতে হবে যে আপনার যে সামরিক বাহিনীর প্রত্যেকটা অংশ রয়েছে, এই অংশগুলোর মধ্যে সমন্বয় সাধন করা এবং এই যে ইন্টেলিজেন্সের এবং তথ্যর বা সিচুয়েশনাল অ্যাওয়ারনেসের যে বিষয়গুলো আছে, এগুলোকে কিন্তু একটি সেন্টারের মধ্যে সমন্বয় সাধন করে একটি ফলাফল বের করে দেওয়া।
সেক্ষেত্রে কিন্তু আপনি যদি দেখেন তুরস্ক মিশরের চেয়ে অনেক সফল, কারণ তুরস্কের বেশিরভাগ সমরাস্ত্রই আগে কিনা কিন্তু নিজেরা হচ্ছে এগুলোকে আপডেট করেছে। তুরস্ক একদিনে ৭২টা F-16 উড়িয়ে সিরিয়াতে অপারেশন করেছে। এটা কিন্তু একটা বিশাল সমন্বয়ের ব্যাপার। আবার একই সাথে তুরস্ক ইরাকেও কিন্তু বেশ বিশাল একটা মানে এয়ার ফোর্সের তাদের বিশাল একটা অংশ একসাথে নিয়ে এট আ টাইম ল্যান্ড বেসড অপারেশন চালিয়েছে ওখানে। মানে এয়ার টু ল্যান্ড বেসড অপারেশন চালিয়েছে। কিন্তু আপনি যদি দেখেন মিশর কিন্তু সিনাই উপত্যকায় তাদের যে সন্ত্রাসী বিরোধী অভিযান রয়েছে সেখানে কিন্তু এরকম বড় কোনো অভিযান চালাতে পারছে না। যে কারণে তারা কিন্তু ব্যর্থ এবং গত ৫-৭ বছর ধরেই সিনাই উপত্যকায় তারা কিন্তু এই ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে। আপনি যদি গতকালকের খবর শুনেন, অর্থাৎ ২১ তারিখে সিনাই উপত্যকায় একটা হামলা হয়েছে এবং সেই হামলায় ৪ জন মিশরীয় সৈন্য মারা গিয়েছে। কিন্তু তুরস্কের যদি আপনি দেখেন, তুরস্ক কিন্তু সিরিয়াতে ফেব্রুয়ারি মাসে যখন টার্কির ৩৪ জন সোলজারকে আসাদের সৈন্যরা মেরে ফেললো এয়ার স্ট্রাইক করে, টার্কি কিন্তু ১ সপ্তাহের অপারেশনে তারা সিরিয়ান সেনাবাহিনীর দক্ষিণ প্রান্তের অপারেশনাল ক্যাপাবিলিটি বা অভিযানের যে ক্ষমতা সেটাকে একেবারে শেষ করে দিয়েছে। যার একটা পরিচয় আমরা পাই, যার একটা স্বীকৃতি আমরা পাই। গত সপ্তাহে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস বলেছেন যে টার্কি ড্রোন দিয়ে যেটা করেছে সিরিয়াতে, ইরাকে এবং লিবিয়াতে, এটা থেকে আসলে পশ্চিমাদের শিখার রয়েছে এবং একই পরিচয় কিন্তু তারা লিবিয়াতেও দিয়েছে, যার কারণে পশ্চিম লিবিয়াতে আপনি যদি দেখেন যে হাফতার ওয়ারলর্ড হাফতার এর যে সেনাবাহিনী ছিল সেটা কিন্তু প্রায় ট্রিপলির ভিতরে ঢুকে গিয়েছিল। মানে ট্রিপলির যে সেন্টার, অর্থাৎ আমাদের যেটা বলি আজকে ঢাকা সংসদ বা যেটাই বলেন, সেই সেন্টারের থেকে তারা কিন্তু ৫-৭ কিলোমিটার দূরে অবস্থান করছিল। সেখান থেকে ২ মাসের ভিতরে তাদেরকে কিন্তু একেবারে লিবিয়ার পশ্চিম প্রান্ত থেকে একেবারে মুছে দেয়া হয়েছে, পশ্চিম লিবিয়া থেকে। তো সেক্ষেত্রে যদি দেখেন প্র্যাকটিক্যালি মানে হয়তো ফায়ার পাওয়ারের র‍্যাংকিং এ বা এরকম অনেক র‍্যাংকিং এ বিভিন্নভাবে এটা করা যেতে পারে যেহেতু তারা কিনছে। কিন্তু এটা তো কিনা মানে ক্রয় করেই যদি আসলে যুদ্ধ জেতা যেত তাহলে তো যে সবচেয়ে বেশি ধনী সে সবচেয়ে বড় সামরিক শক্তি হতো, কিন্তু বিষয়টা প্র্যাকটিক্যালি সেটা নয়। আপনি যদি দেখেন মিশরে কিন্তু এখন নৌবাহিনীতে তারা যে ফ্রিগেট গুলো কিনছে, ফ্রিগেট বা কিনেছে এবং যে নতুন তারা রেডার গুলো কিনেছে, এইগুলো কিন্তু অপারেট করার মতো দক্ষ ম্যান পাওয়ার নেই তাদের কাছে এখন পর্যন্ত। তো সেই ক্ষেত্রে যদি আপনি দেখেন তুরস্ক কিন্তু গত ৫-৭ বছরে তাদের যে মানে সামরিক দক্ষতা তার পরিচয় ব্যাটল ফিল্ডে দিয়েছে। ওয়ালিদ, আমরা তো জানি যে রাশিয়া, ফ্রান্স ও আরব আমিরাতের মতো দেশ মিশরকে সমর্থন দিচ্ছে। সেক্ষেত্রে এসব দেশকে নিউট্রাল করতে তুরস্কের কৌশল কি হতে পারে? রাশিয়ার সাথে আসলে তুরস্কের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যেরকম রয়েছে সেরকম আবার কমন ইন্টারেস্টও রয়েছে। একই সাথে আমেরিকার সাথেও তুরস্কের যেরকম কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট রয়েছে সেরকম কমন ইন্টারেস্টও রয়েছে। রাশিয়ার সাথে সিরিয়াতে তুরস্ক একটা স্টেবল অবস্থায় সিরিয়াকে লিস্ট বর্তমানে, যদি মানে এটা কতটুকু স্থায়ী হবে সেটা জানি না, বাট কিন্তু রাশিয়ার সাথে তুরস্কের চুক্তির কারণে কিন্তু বলা চলে যে কয়েক লক্ষ মানুষের জীবন আসলে বেঁচে গেছে। যেভাবে আমরা যেই জিনিসটা আলেপ্পোতে দেখেছি সেই জিনিসটা কিন্তু ইদলিবের ক্ষেত্রে হয়নি। তো রাশিয়ার সাথে বিশেষ করে প্রেসিডেন্ট এরদোয়ানের সাথে ভ্লাদিমির পুতিনের কিন্তু একটা সুসম্পর্ক রয়েছে, একটা বন্ধুসুলভ সম্পর্ক রয়েছে। সেটা কিন্তু আসলে মিশর বলেন বা ইউএই বলেন, তাদের যে রাষ্ট্রনায়করা রয়েছে তাদের এই ক্ষেত্রে কিন্তু একটা দুর্বলতা আছে। যদিও তারা ইউএই আপনার হচ্ছে অর্থের দিক দিয়ে এম রাশিয়াকে হয়তো কিছুটা ইনফ্লুয়েন্স করতে পারে। কিন্তু আ ব্যক্তিগত সম্পর্ক এবং কূটনৈতিক সম্পর্ক এবং যে কমন ইন্টারেস্ট রয়েছে তুরস্কের সাথে, যে আজকের রাশিয়ার যে ব্যবসায়িক সম্পর্ক সেটাও যদি আপনি দেখেন এবং একই সাথে আমেরিকার সাথেও যে তুরস্কের ব্যবসায়িক সম্পর্ক, এটা কিন্তু খুবই ভালো অবস্থায় রয়েছে। আমেরিকা কিন্তু কখনোই চায় না যে লিবিয়াতে, অর্থাৎ ইউরোপের ঠিক দক্ষিণে রাশিয়ার একটা মিলিটারি বেস হোক। কিন্তু টার্কি যেহেতু নেটো এলাই আমেরিকা, তো সেখানে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ইতালিও
এবং ফ্রান্স বাদে ইউরোপের বাকি সবগুলো দেশ, মাল্টা বলেন, ইটালি বলেন কিংবা জার্মানি বলেন, তারা কিন্তু টার্কির ব্যাপারে আরো বেশি কনফিডেন্স রাশার চেয়ে। ওয়ালিদ, আপনাকে ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আল ওয়াতিয়া বিমান ঘাঁটিতে কারা এই হামলাটি চালিয়েছে তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এক খবরে বলা হয় সম্ভবত ফ্রান্সে নির্মিত রাফায়েল জেট বিমান থেকেই আল ওয়াতিয়া বিমান ঘাঁটিতে বোমা বর্ষণ করা হয়। খবরটি সত্য হলে জোর গলায় বলা চলে যে মিশরই হামলা চালিয়েছে, কেননা এরকম বহুমাত্রিক জেট বিমানের একটি বহর মিশরেরই আছে। মিশরের রাফায়েল জেট বিমানগুলো আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য দূরপাল্লার স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র সজ্জিত। এর অর্থ হলো এসব জেট বিমান যে কোনো নিচু বা মাঝারি উচ্চতার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। আল ওয়াতিয়া বিমান ঘাঁটিতে চালানো হামলার কাজটি এ কারণে আরও সহজ হয়েছে। মিশরের হামলার ধরনটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হলে বুঝতে হবে লিবিয়ার গৃহযুদ্ধে সরাসরি হস্তক্ষেপ করতে এবং তুর্কি মদতপুষ্ট ত্রিপলি জিএনএ সরকারকে আর সামনে এগোতে না দিতে মিশর মনস্থির করে ফেলেছে। অবশ্য আরব আমিরাতও এমন হামলা চালাতে পারে বলে তুরস্কের দিক থেকে আঙুল তোলা হয়েছে। লিবিয়ায় তুরস্কের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাইরাক্তার TB2 ড্রোন সজ্জিত, যা প্রধানত কম উচ্চতার, আর ভূমিতে আছে তাদের একদল প্রতিরক্ষা উপদেষ্টা। এছাড়া সিরিয়ার কয়েক হাজার মিলিশিয়াকেও তুরস্কে ব্যবহার করা হয়েছে। এরা লিবিয়ার সরকারি বাহিনীর হয়ে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করে। এ অবস্থায় মিশর যদি নিকট ভবিষ্যতে লিবিয়ার গৃহযুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ে, তাহলে তুরস্ককে লিবিয়ায় তার সামরিক উপস্থিতি আরও জোরদার করতে হবে। অন্যথায় ত্রিপলি সরকারকে দ্রুত আত্মরক্ষামূলক অবস্থানে চলে যেতে হবে। তুরস্ক অবশ্য ইতিমধ্যে লিবিয়ায় তার সামরিক পেশি সম্প্রসারণের ইচ্ছা প্রদর্শন করে ফেলেছে। গত জুন মাসেই তুরস্কের F-16 জঙ্গি বিমানের বহর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়ার উপকূলে ৮ ঘণ্টাব্যাপী মহড়া দেয়। তুর্কি বিমান বাহিনী যে লিবিয়ার গৃহযুদ্ধের হস্তক্ষেপের ক্ষমতা রাখে, এটা ছিল তারই সুস্পষ্ট প্রদর্শনী। অন্যদিকে তুর্কি নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র সজ্জিত একাধিক ফ্রিগেট ও রণতরী মোতায়েন রয়েছে লিবিয়ার উপকূলে। তারা সেখানে তুরস্কের আকাশসীমা রক্ষায় কাজ করে চলছে। গত ১ এপ্রিল এরকম একটি ফ্রিগেট থেকে বিদ্রোহীদের একটি ড্রোন লক্ষ্য করে SM-1 সারফেস টু এয়ার মিসাইল নিক্ষেপ করা হয়। মনে করা হচ্ছে তুর্কি নৌবাহিনী এ ধরনের কাজ চালিয়ে যাবে। এমনকি উপকূলের কাছাকাছি সরকার নিয়ন্ত্রিত এলাকায় মিশরের কোনো জঙ্গি বিমান হামলা চালাতে এলে তাদেরও প্রতিহত করা হবে। তবে এটাও ঠিক, বিদ্রোহীদের পক্ষে মিশর হামলা চালালে তার মোকাবেলায় লিবিয়ার আকাশে তুরস্কের প্রয়োজন হবে ড্রোনের চাইতে শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থার। লিবিয়ার আকাশে নিজেদের F-16 ওড়ানোর কাজে তুরস্ক তার ট্যাঙ্কার এয়ারক্রাফটকে কাজে লাগাতে পারে। এই জেট বিমানগুলো কোনো বিমানক্ষেত্র ছাড়াই স্বল্প সময়ের জন্য রণাঙ্গনের উপর দিয়ে চক্কর দিতে পারে, যতক্ষণ না দীর্ঘক্ষণ উঠতে সক্ষম বিমানগুলো আসে। এটা বর্তমান বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য কিছুটা চ্যালেঞ্জিং বটে। প্রতিবেশী আলজেরিয়া ও তিউনিশিয়ার কাছে তাদের বিমান ঘাঁটি ব্যবহারের অনুমতি চেয়েছিল তুরস্ক। এখন পর্যন্ত এই দুদেশ তাতে রাজি হয়নি, কিন্তু এই দুদেশ তুরস্ককে সমর্থন দিচ্ছে। অপরদিকে রণাঙ্গন কাছাকাছি হওয়ায় এ ধরনের কোনো সমস্যা মিশরের নেই। অবশ্য তুরস্কের সামনে যে সুযোগটি রয়েছে তা হলো তারা লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় বিভিন্ন বিমান ঘাঁটিতে তাদের F-16 বিমানগুলো মোতায়েন করতে পারে। এটা তাদের জন্য একটা বড় সুবিধা। মিশরে রয়েছে তার চাইতে বড় সুবিধা যে তারা তাদের নিজস্ব ঘাঁটিতেই বিমান রাখতে পারবে এবং সেখানে হামলার ঝুঁকি তুরস্ক হয়তো নেবে না। পক্ষান্তরে লিবিয়ার মাটিতে তাদের বিমানগুলো থাকবে সার্বক্ষণিক হামলার ঝুঁকিতে। তাছাড়া লিবিয়ার ওয়ার জোনে তুরস্ক তার নৌ বিমান ও স্থলবাহিনী ব্যাপকভাবে মোতায়েন করলেও মিশরের সেনাবাহিনীর সাথে সত্যিকারের যুদ্ধ শুরু হলে এসব যথেষ্ট হবে বলে মনে করা হচ্ছে না। 2020 সালে সামরিক শক্তির র্যাঙ্কিং অনুযায়ী মিশরের সামরিক বাহিনী তুর্কি সামরিক বাহিনী চাইতে শক্তিশালী। র্যাঙ্কিং অনুযায়ী মিশরীয় বাহিনী 9ম এবং তুরস্কের বাহিনী 11 স্থানে রয়েছে।
তুরস্কের F-16 বিমানগুলো দূরপাল্লার মিসাইল সজ্জিত, তবে এর সুবিধা তারা পেতে পারে তখনই যখন লিবিয়ার আকাশে দুটি শত্রু বিমান ডগ ফাইট বা মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হবে। অপরদিকে তুরস্কের পুরনো কালের F-4 ফ্যান্টম সেকেন্ডসের তুলনায় মিশরের রাফায়েল অনেক প্রাগ্রসর। এক কথায় যুদ্ধ বিমান হিসাবে ওগুলো দুর্দান্ত। মিশরের আছে AH-64 অ্যাপাচে গানশিপ, আর তুরস্ক এখনো চালায় AH-1W কোবরা। আবার তুরস্ক ও মিশর যদি লিবিয়ায় সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয় তাহলে দেখা যাবে মিশরীয় বাহিনীর হাতে থাকা মার্কিন নির্মিত M1A1 আব্রাম ট্যাঙ্কের মোকাবেলায় তুরস্কের জার্মান নির্মিত লিওপার্ড সেকেন্ড এবং মার্কিন নির্মিত M60 প্যাটন ট্যাঙ্ক কিছুতেই পেরে উঠছে না। তাছাড়া তুরস্ককে এসব ভারী সমর সরঞ্জাম লিবিয়া পর্যন্ত নিয়ে পাড়ি দিতে হবে ভূমধ্যসাগর। পক্ষান্তরে মিশরের ওই বালাই নেই, কেবল সীমান্ত পাড়ি দিলেই হলো। আবার তুরস্কের সেনাবাহিনী অনেক বেশি প্রশিক্ষিত এবং দীর্ঘদিন থেকে যুদ্ধের মধ্যে রয়েছে। তুরস্কের পক্ষে যারা লিবিয়ায় যুদ্ধ করছে তারাও প্রশিক্ষিত, ফলে যুদ্ধ অনেক বেশি তীব্র হয়ে মিশরের সীমান্তের ভেতরে চলে যেতে পারে। এছাড়া মিশরের অর্থনীতি যুদ্ধের বোঝা বহন করার মতো অবস্থায় নেই। অবশ্য সৌদি ও আমিরাতি অর্থ তারা পাবে। এছাড়া তুরস্কের ড্রোন প্রযুক্তির সক্ষমতা মিশরের নেই। দুটি বৃহৎ সামরিক শক্তির এ বিপজ্জনক যুদ্ধ প্রস্তুতি না অনিবার্য না কাঙ্ক্ষিত, উভয় পক্ষকেই এর চড়া মূল্য পরিশোধ করতে হবে। এই কথা জেনে বুঝেও আগুন নিয়ে খেলছে মিশর ও তুরস্ক। হয়তো আগামী কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যেই জ্বলে উঠবে যুদ্ধের আগুন। সে আগুনে পূর্বে তিনটি দেশ, পূর্বে মানুষ, পূর্বে মানবতা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।